নমস্কার, আপনারা দেখছেন চেতনা টিভি। রাইস অনলাইন ক্লাসে আপনাদের সঙ্গে রয়েছে আমি স্মৃতি। রাইস অনলাইন ক্লাস প্রত্যেক দিনই আপনাদের জন্য থাকে চেতনা টিভিতে, কারণ আমাদের প্রিপারেশন কিন্তু কমপ্লিট করতে হবে। আমাদের কম্পিটিটিভ ফিল্ডের জন্য প্রিপারেশন চলছে এবং আপনারা জানেন প্রত্যেক দিনই মোস্ট ইম্পর্টেন্ট সাবজেক্ট, মোস্ট ইম্পর্টেন্ট টপিক নিয়ে আমাদের ডিসকাশন পড়াশোনা চলতে থাকে। আগামী 1 ঘন্টা আমরা সেরকমই পড়াশোনায় থাকবো। জিকে অ্যান্ড সিএ এই সাবজেক্টটা কতটা গুরুত্বপূর্ণ কম্পিটিটিভ ফিল্ডে আপনারা জানেন। অন্যান্য সমস্ত সাবজেক্টের মতো এই সাবজেক্টকেও ততখানি ইম্পর্টেন্সই দিয়েছে রাইস এডুকেশন। এই মুহূর্তে স্যার অর্ণব চ্যাটার্জি রাইস এডুকেশনের টিচার রয়েছেন আমাদের সঙ্গে। স্যার স্বাগত রাইস অনলাইন ক্লাসে। কয়েকটা ক্লাস আপনারা আমরা অলরেডি করেছি বিগত বেশ কয়েক মাস ধরে, আজও রয়েছে। আগামী 1 ঘন্টা আপনার কাছ থেকে এই জিকে সিএ ক্লাসের আমরা অনেক কিছু জানবো, বুঝবো। শুরুতেই ক্লাসে চলে যায়, ডিসকাশন তো চলতেই থাকবে। আচ্ছা, আমরা যে টপিকটা করছিলাম সেই টপিকটা হচ্ছে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন। তাদের ব্যাপারে আমরা পড়ছিলাম। আচ্ছা, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনস আমি আগের দিনই বলেছিলাম খুব ইম্পর্ট্যান্ট টপিক। বিভিন্ন এক্সামে এটার উপর জিজ্ঞাসা করা হয়, বিভিন্ন এক্সামে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে জিজ্ঞাসা করা হয়, কারেন্ট অ্যাফেয়ার্সের পয়েন্ট অফ ভিউ থেকেও জিজ্ঞাসা করা হয়, জিকের পয়েন্ট অফ ভিউ থেকেও জিজ্ঞাসা করা হয়। তাই এটাকে আমাদের অনেক ডিটেল এবং অনেক ভালো করে আমাদেরকে পড়তে হয়। আমরা আগের দিন কলম করেছিলাম, সেই অনুযায়ী আমরা কাজ করব। আমরা আগের দিনে দুটো অর্গানাইজেশন করেছিলাম, একটা হচ্ছে এসসিও, একটা হচ্ছে ওআইসি। ওআইসি নিয়ে আর কিছু বলার নেই, কিন্তু এসসিও নিয়ে কয়েকটা আরও কথা বলার আছে, যেগুলো আগের দিন আমরা করে উঠতে পারিনি, আগের দিন মিস হয়ে গেছিলো। সেটা এক্সট্রা এখানে আমাকে অ্যাড করা আমার মনে হয় জরুরি, কারণ খুব ইম্পর্ট্যান্ট। এইখান থেকে কোশ্চেন জিজ্ঞাসা করা হয়। ফার্স্ট, এসসিওতে যেটা ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে সাংঘাই কোঅপারেশন অর্গানাইজেশনে ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান, পাকিস্তান না হলেও চলে যাবে, বাট ইন্ডিয়া কবে জয়েন করছে। তো কবে জয়েন করছে এই জিনিসটার উপরে কোশ্চেন অনেকবার জিজ্ঞাসা করা হচ্ছে, কারণ ইন্ডিয়া প্রথম থেকে এসসিওর মেম্বার নয়। তো কবে জয়েন করছে ইন্ডিয়া? 2017-তে ইন্ডিয়া জয়েন করে। রাশিয়া এটাকে প্রপোজ করেছিল এবং প্যারালালি চায়না প্রপোজ করে যে পাকিস্তানকে অ্যাড করতে হবে। তো পাকিস্তানও জয়েন করেছিল এই একই বছরে। তো ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান দুজনেই জয়েন করছে এসসিওতে ইন দ্য ইয়ার অফ 2017। ঠিক আছে, নেক্সট যে জিনিসটা ইম্পর্টেন্ট আমাদের জন্য সেটা হচ্ছে এই মুহূর্তে সেক্রেটারি জেনারেল কে আছে। সেক্রেটারি জেনারেল এই মুহূর্তে কে আছে? এই মুহূর্তে সেক্রেটারি জেনারেল আছেন তাজিকিস্তানের রাশিদ আলিমোভ। রাশিদ আলিমোভ, তাজিকিস্তান। তাজিকিস্তান সেন্ট্রাল এশিয়ান কান্ট্রি, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান, তাজিকিস্তান, কিরগিজস্তান, তাদের মধ্যে একটা কান্ট্রি তাজিকিস্তান। তো সেইখানের ব্যক্তি রাশিদ আলিমোভ, ইনি হচ্ছেন বর্তমানে সেক্রেটারি জেনারেল অফ এসসিও। আচ্ছা, 2020 এসসিও সামিট কোথায় হয়েছে, এক্স্যাক্ট লোকেশনটা, এটা খুব ইম্পর্ট্যান্ট। হয়েছে চেলিয়াবিন্স্ক, রাশিয়া। চেলিয়াবিন্স্কে
সামিট হওয়ার সময় আমরা এটা ডিসকাস করেছিলাম আগের দিনে যে তখন রাশিয়া, ইন্ডিয়া এবং চায়না এর মধ্যে মধ্যস্থতা করার কথা বলেছিল এবং মধ্যস্থতা করার চেষ্টা করা হয়েছিল যাতে বর্ডার নিয়ে, লাদাখে বর্ডার নিয়ে যে টেনশনটা হচ্ছে সেই টেনশনটা যাতে কম থাকে, সেটার জন্য রাশিয়া এই কাজটা করেছিল। চেলিনাবিস্ক। আচ্ছা, তো এইটা ছিল মোটামুটি এসসিও। এসসিওর আর একটা জিনিস আমি আরেকবার রিপিট করে দিচ্ছি, এর 8 ওয়ান্ডার্স। বা 8 ওয়ান্ডার্স, 8 বললে ভুল হবে, 8 ওয়ান্ডার্সে ইন্ডিয়া থেকে কোন স্ট্রাকচার বা কোন স্ট্যাচুকে নেওয়া হচ্ছে, আগের দিন আমরা একটু ডিসকাস করেছিলাম, সেটা হচ্ছে স্ট্যাচু অফ ইউনিটি। স্ট্যাচু অফ ইউনিটি, স্ট্যাচু অফ ইউনিটি কার স্ট্যাচু? এটা সর্দার বল্লভ ভাই প্যাটেল। সর্দার বল্লভ ভাই প্যাটেল ভারতের ফার্স্ট হোম মিনিস্টার বা ডেপুটি প্রাইম মিনিস্টার। তার জন্মদিনে বা তার উপলক্ষে বা তাকে উৎসর্গ করে স্ট্যাচু অফ ইউনিটিটা তৈরি করা হয়েছে এবং স্ট্যাচু অফ ইউনিটিকে 8 ওয়ান্ডার্স এসসিওর যে লিস্ট তার মধ্যে সামিল করা হয়েছে। আচ্ছা, নেক্সট অর্গানাইজেশনের যে নামটা নেব সেটার নাম হচ্ছে OECD। Organization of Economic Cooperation Development। Organization for Economic Cooperation and Development। Organization for Economic Cooperation and Development। আচ্ছা, এর ফুল ফর্ম কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, এই ফুল ফর্মটা অনেক সময় জিজ্ঞাসা করা হয়, তো তার জন্য যে কোনো অর্গানাইজেশনেরই ফুল ফর্মটা মনে রাখবেন, কারণ অ্যাক্রোনিম থেকে ফুল ফর্ম থেকে অ্যাক্রোনিম, এই ধরনের ছোট ছোট খেলাগুলো আমাদের এক্সামে হয়ে থাকে। তো অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট। আচ্ছা, এইটা এস্টাবলিশমেন্ট কবে হচ্ছে? অরিজিনাল এস্টাবলিশমেন্ট হচ্ছে 1948-এ। এর তখন ওই সময় নাম ছিল OEEC। পরবর্তীকালে 1961-এ এটা ট্রান্সফর্ম করে দেওয়া হয় OECD-তে। আচ্ছা, এর হেডকোয়ার্টার কোথায় যদি জিজ্ঞাসা করা হয়, তাহলে এর হেডকোয়ার্টার হচ্ছে প্যারিস। আচ্ছা, কতজন মেম্বার আছে এখানে? 36 মেম্বার্স আছেন। আচ্ছা, অনেক সময় এখানে কোশ্চেন করা হয় যে OECD কি ধরনের অর্গানাইজেশন বা ওয়ার্ল্ডের কোন ধরনের কান্ট্রিকে নিয়ে OECD-কে তৈরি করা হয়েছে। এই কোশ্চেনটা অনেক কমন কোশ্চেন, অনেক সময় অনেক জায়গায় জিজ্ঞাসা করা হয়। ওয়ান লাইনে কোশ্চেন হিসাবে না, যখন 2-3 স্টেটমেন্টসে কোশ্চেন আসে সেই সময় এই কোশ্চেনটা জিজ্ঞাসা করা হয়। তো OECD ডেভেলপড প্লাস ডেভেলপিং, দু ধরনের কান্ট্রিজদের নিয়েই তৈরি করা হয়েছে OECD। তো অনেক সময় কোশ্চেনটা করা হয় অনলি ডেভেলপড কান্ট্রিজদের এটা অর্গানাইজেশন, তো সেরকম নয়, ডেভেলপড অ্যাজ ওয়েল অ্যাজ ডেভেলপিং দু ধরনের কান্ট্রিকে নিয়ে তৈরি করা হচ্ছে OECD। আচ্ছা, নেক্সট যে অর্গানাইজেশনটার উপরে আমরা আসব তার নাম হচ্ছে ওপেক।
Organization of Petroleum Exporting Countries. অর্গানাইজেশন অফ দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ, মানে সিম্পল ল্যাঙ্গুয়েজে যে কান্ট্রিগুলো পেট্রোলিয়াম প্রোডাকশন অ্যাজ ওয়েল অ্যাজ এক্সপোর্ট করে তাদের অর্গানাইজেশনকে আমরা বলছি ওইসিডি, সরি ওপিইসি, ওপেক। আচ্ছা, যদি ওপেকে কান্ট্রিজদের আমরা লিস্ট বলি, কোন কোন কান্ট্রি আছে, কারণ এইখানে কান্ট্রিজের লিস্ট খুব ইম্পর্ট্যান্ট, কোন কোন কান্ট্রি ওপেকে আছে, ঠিক আছে, আমরা ওয়ান বাই ওয়ান দেখে নিই যে ওপেকে হেডকোয়ার্টার কোথায় আছে না আছে, সেইগুলো দেখে দেখে আস্তে আস্তে যখন আমরা মেম্বার্স আসবো তখন দেখে নিচ্ছি সেটা। আপাতত প্রথমে দেখি যে হেডকোয়ার্টার কোথায় আছে। ভিয়েনা, অস্ট্রিয়া, ভিয়েনা অস্ট্রিয়াতে আছে এর হেডকোয়ার্টার। আচ্ছা, কবে এস্টাবলিশমেন্ট হচ্ছে? এর এস্টাবলিশমেন্ট হচ্ছে 1960-তে। আচ্ছা, কতজন মেম্বার আছে টোটাল? মেম্বার্স আছে 15। তো এবার আমরা দেখে নেব ওয়ান বাই ওয়ান কোন কোন 15 কান্ট্রি কোন কোন কান্ট্রিগুলো আছে, মানে 15 কান্ট্রির নাম আমরা দেখব, কারণ এই নামটা খুব ইম্পর্ট্যান্ট। আচ্ছা, ফার্স্ট যে আছে ভেনিজুয়েলা। আচ্ছা, এইখানে আমরা লিস্টিংটা কিভাবে করব? এখানে লিস্টিংটা হবে হচ্ছে অয়েল রিজার্ভ, ডিসেন্ডিং অর্ডারে অয়েল রিজার্ভ, মানে কার কাছে সব থেকে বেশি আছে টু কার কাছে সব থেকে কম আছে। যদি সব থেকে বেশির কথা বলি, সব থেকে বেশি আছে হচ্ছে ভেনিজুয়েলা। আপনারা অনেকেই এর নাম শুনে থাকবেন, ভেনিজুয়েলা কান্ট্রির নামটা। ভেনিজুয়েলা সাউথ আমেরিকান কান্ট্রি, খুব ইম্পর্ট্যান্ট একটা কান্ট্রি। কমিউনিস্ট পার্টি সেখানে রুল করছে এবং ওয়ার্ল্ডের খুব ফেমাস একটা ফল নায়াগ্রা, সেটা আমরা ওখানে দেখতে পাই। তো ভেনিজুয়েলাতে সব থেকে বেশি অয়েল রিজার্ভ আছে ওপেক কান্ট্রিজদের মধ্যে। একটু পরে আসছি কোথায় আছে, বাকি কান্ট্রিজগুলো আমরা ওয়ান বাই ওয়ান দেখে নিই। নেক্সট যে কান্ট্রিটা আছে এরপরে সৌদি আরেবিয়া। তো এইটা কোশ্চেন অনেক সময় জিজ্ঞাসা করা হয়, যারা বিভিন্ন ধরনের কোশ্চেন পেপার সলভ করেন তারা জানবেন। এরকম কোশ্চেনটা জিজ্ঞাসা করা হয় যে সৌদি আরেবিয়া ইজ হ্যাভিং লার্জেস্ট অয়েল রিজার্ভ অ্যামং দ্য ওপেক কান্ট্রিজ। এবং যেহেতু আমরা অনেক সময় ম্যাক্সিমাম টাইমে পার্সিয়ান গালফ বা গালফ কান্ট্রিজের নামগুলো শুনি, গালফ কান্ট্রিজ মানে হচ্ছে যে পার্সিয়ান বা পারস্য যে খাড়ি, সেই খাড়ির আশপাশে যে কান্ট্রিজগুলো আছে তাদেরকে আমরা বলি পার্সিয়ান গালফ কান্ট্রি বা গালফ কান্ট্রিজ। পার্সিয়ান গালফে যেহেতু প্রচুর অয়েল রিজার্ভ আছে, তো তার জন্য আমরা ধরেই নিই যে সৌদি আরেবিয়াই হবে। এবং সৌদি আরেবিয়ার নাম যেহেতু ম্যাক্সিমাম টাইমে নিউজে থাকে, আমরা পেট্রো ডলার হিসাবে যখন আমরা কথা বলি তখন সৌদি আরেবিয়ারই নাম আমরা ম্যাক্সিমাম টাইমে নিয়ে থাকি। তো আমাদের একটা আইডিয়া হয় যে সৌদি আরেবিয়াই সব থেকে বেশি অয়েল রিজার্ভ করছে। বাট ফ্যাক্ট হলো ভেনিজুয়েলাতে সব থেকে বেশি অয়েল রিজার্ভ আছে, মোর দ্যান আপনার সৌদি আরেবিয়া। আচ্ছা, নেক্সট যে কান্ট্রিটা আছে তার নাম হচ্ছে ইরান, থার্ড। ফোর্থ হচ্ছে ইরাক, ফিফথ হচ্ছে কুয়েত,
সিক্সথ হচ্ছে ইউএই, সেভেন্থ হচ্ছে লিবিয়া, এইটথ হচ্ছে নাইজেরিয়া, নাইন্থ হচ্ছে আলজেরিয়া, 10th হচ্ছে ইকুয়াডর, 11th হচ্ছে অঙ্গোলা, 12th হচ্ছে কঙ্গো, 13th হচ্ছে ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো, 14th হচ্ছে গ্যাবন এবং 15th বা সব থেকে কম আছে ইকুইটোরিয়াল গুনিয়া। আফ্রিকা যে কোস্টটা আছে তার ওয়েস্টার্ন কোস্টে একটা ছোট কান্ট্রি ইকুইটোরিয়াল গুনিয়া, সেখানে সব থেকে কম আপনার অয়েল রিজার্ভ আছে। তো সব থেকে বেশি অয়েল রিজার্ভ আছে ভেনিজুয়েলা, লার্জেস্ট, এবং ইকুইটোরিয়াল গুনিয়া এখানে আছে হচ্ছে লিস্ট। আচ্ছা, এই কোশ্চেনটা অনেক সময় এসএসসি লেভেলে জিজ্ঞাসা করা হয় যে ভেনিজুয়েলার কোন জায়গাতে আপনার অয়েল রিজার্ভ সব থেকে বেশি পাওয়া যায়, মানে একটা পার্টিকুলার লোকেশন যেখানে আমরা অয়েল রিজার্ভকে দেখতে পাচ্ছি, সেই লোকেশনটা কোথায়। তো যদি লোকেশনটা বলা হয় লেক মারাকাইবো, লেক মারাকাইবো। যদি আপনারা ভেনিজুয়েলাকে দেখেন, ভেনিজুয়েলাতে এরকম দেখতে পাবেন, ভেনিজুয়েলার লোকেশন এরকমভাবে, তার কান্ট্রিটা এরকম দেখতে লাগে। তো এখানে যাদের কাছে অ্যাটলাস আছে তারা দেখতে পারেন, সাউথ আমেরিকাতে আপনারা দেখতে পাবেন লেক মারাকাইবো। এখানে বলা হয় সব থেকে বেশি ওপেক কান্ট্রিজদের মধ্যে বলুন বা একটা পার্টিকুলার কান্ট্রি সব থেকে বেশি অয়েল রিজার্ভ যদি কোথাও থাকে সেটা এই ছোট্ট জায়গাটাতে আছে। সো লেক মারাকাইবো, তো ওই জন্য ডিরেক্টলি মারাকাইবোকে জিজ্ঞাসা করা হয় কোথায় দেখতে পাওয়া যায় বা লার্জেস্ট অয়েল রিজার্ভ কোথায় আছে, এটা আমাদেরকে জিজ্ঞাসা করা হয়। ওকে স্যার, বাকি অংশটা আমরা বুঝবো ডেফিনেটলি, তবে একটা ছোট ব্রেক নেওয়ার সময় হয়েছে। একটা ব্রেকের পর ক্লাসে ফিরছি। আপনারাও সঙ্গে থাকুন, জিকেসি এর মতো মোস্ট ইম্পর্টেন্ট ক্লাসে একটা আমাদের রয়েছে এবং এখনও বেশ কিছুটা ক্লাস বাকি রয়েছে। আমরা থাকবো ক্লাসে, ফিরছি ক্লাসে একটা ছোট্ট বিরতির পর। সঙ্গে থাকুন।